বলতে বলতে নিট এসে গেল, আর বড় জোর 80 থেকে 90 দিন দেখতে দেখতে চলে যাবে। যারা পরীক্ষার্থী প্রত্যেকের মনে একটা টেনশন আছে, শেষ মুহূর্তের প্রিপারেশন কিভাবে হবে, কোথাও ফাঁক ফোকর থেকে গেল কিনা, অনেক রকম প্রশ্ন যারা পরীক্ষার্থী তাদের, যারা গার্জিয়ান রয়েছেন তাদের, যারা ম্যানেজমেন্টে আছেন তাদের, প্রত্যেকের একই চিন্তা 2026 কি হবে। অন্তত 2025 আমাদের যেভাবে শিক্ষা দিয়েছে এবং 2024ও যেভাবে শিক্ষা দিয়েছে, আকাশ এবং পাতালে তফাৎ। 2024-এ যেখানে কাট অফ 650, আর সেক্ষেত্রে 2025-এ কাট অফ 485, এর মাঝে ছেলেরা খুব বিভ্রান্ত। শেষ মুহূর্তে প্রিপারেশন কি রকম না হলে অন্তত 2026 কেমন যাবে। এক্ষেত্রে একটা কথা বলি যে ভারতবর্ষে যত পরীক্ষা আছে তার মধ্যে সহজতম পরীক্ষা কিন্তু নিট মেডিকেল। সবাই হাসাহাসি করে, কিন্তু ঘটনাটা কিন্তু তাই। 25 লক্ষ পরীক্ষা দেবে, 75,000 সিট আছে। ভেবে দেখুন, এসএসসি, ক্লার্কশিপ, স্কুল সার্ভিস, এদের পরীক্ষার যে রেশিও, সেখানে একটা ছেলে যে নিট দেবে সে রেশিও কিন্তু অনেক সম্মানজনক এবং অনেক সহজ। হিসেব করে প্রত্যেকে দেখবেন যে নিট পরীক্ষা ভারতবর্ষের অন্যতম সহজতম পরীক্ষা। তবে যেটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে কিভাবে প্রস্তুতি হবে, তার একটি উত্তর। দীর্ঘ 35 বছর পড়াতে পড়াতে একটি কথা, সাকসেসের কোনো শর্টকাট রাস্তা নেই। আমি যদি আগে পড়ে থাকি, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, সাকসেস আসবেই। আর আগে যদি ফাঁকি দিয়ে থাকি, আগামী 3 মাস যেমনই করে থাকি না কেন, আমার কিন্তু সাকসেস পাবো না। তাহলে কি যারা 3 মাস আগে পড়াশুনো করলো তারা কি এবারে পাবে না? নিশ্চিত পাবে। ও তো এইবারে 3 মাস আগে থেকে শুরু করছে না, এর আগেও তার একটা দীর্ঘ প্রস্তুতি ছিল। কাউন্সেলিং দেরি হয়েছে, করতে 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 তার হাতে হয়তো 3 মাস বা 4 মাস আছে। নতুন করে সে ভাবছে। যারা 3 মাস আগে প্রিপারেশন নিয়েছে তারা কিন্তু কাট অফের লাইনের ঠিক আগে থেমে গেছে। সুতরাং তারা কিন্তু, আমি বলি, পেনাল্টি বক্সে বসে আছে। যে ছাত্রছাত্রীরা পেনাল্টি বক্সে বসে আছে তাদের খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। এখন ধরে নেওয়া যাক যে আগামী যদি 3 মাস সময় থাকে, আমরা কিভাবে প্রস্তুতি নেব সিলেবাসের, প্রস্তুতি নেব প্র্যাকটিসের, প্রস্তুতি নেব শরীর স্বাস্থ্যের, প্রস্তুতি নেব অ্যাংজাইটি ম্যানেজমেন্ট এবং প্রস্তুতি নেব পরীক্ষা হল ম্যানেজমেন্ট। ছাত্রছাত্রীদের বলি, অতিরিক্ত প্যানিকড হওয়ার দরকার নেই। 2026 সালে এমন কোনো প্রশ্ন হবে না যেটা আকাশ থেকে পড়বে। সমস্ত প্রিপারেশন, PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ভালো করে লজিক্যালি সলভ করা যায়, তাহলে কিন্তু সাকসেস আসবেই। তবে বেশ কিছু ছাত্রছাত্রী অযথা কঠিন প্রশ্নের পেছনে ছোটাছুটি করে। আমার সাজেশন, বিগত 5-6 বছরের প্রশ্নের যে স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ডকে যদি ঠিক মতো ফলো করে, তাহলে অতিরিক্ত কঠিন প্রশ্নের পেছনে ছুটবার দরকার নেই। এবং সেটাতে যদি কেউ অতিরিক্ত কঠিন প্রশ্নের পেছনে ছোটে, এটা আমার মতে একটা ব্যাড ইনভেস্টমেন্ট। সাকসেস পেতে গেলে 4টে স্তর দরকার। প্রথম স্তর সেটা হচ্ছে ডেটা। একটা প্যারাগ্রাফের মধ্যে যেটা থাকে সেটা ডেটা। দ্বিতীয় স্তর হচ্ছে ইনফরমেশন। একটা চ্যাপ্টারের মধ্যে যা তথ্য থাকে সেটা ইনফরমেশন। তাতেও কিন্তু নিট হবে না। নিট করতে গেলে তৃতীয় স্তর পেরোতে হবে, সেটা হচ্ছে নলেজ। একটা চ্যাপ্টারের কনসেপ্ট আর একটা চ্যাপ্টারের সঙ্গে জুড়তে না পারলে, কনসেপ্ট যদি ঠিক না থাকে, তাহলে নিট ক্র্যাক করা খুব মুশকিল আছে। আর সর্বশেষ কথা, উইজডম অর্থাৎ প্রজ্ঞা। পরীক্ষার হলে ঠান্ডা মাথায় ওই কনসেপ্টটাকে যদি না কাজে লাগানো যায়, তাহলে কিন্তু সাকসেস আসবে না। তাই উইজডম স্তরে পৌঁছতে গেলে ধাপে ধাপে কতগুলো কথা বলার আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এনসিইআরটি পড়তে হবে। এনসিইআরটির প্রত্যেকটা লাইন পড়বার পর যতটুকু সময় আছে, ছাত্রছাত্রীরা যেন প্রশ্ন করে এই লাইন থেকে কি প্রশ্ন হবে, এই লাইনটা যদি অ্যাসারশন হয় তাহলে ওর রিজনিংটা কি হবে। এই লাইনটা পড়লাম, এই লাইনের মধ্যে আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হয়, আমি কি প্রশ্ন করব। যেন চোখ বন্ধ করে প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ যেন ছাত্রছাত্রীরা রিকল করতে পারে। রিকল করতে না পারলে পরীক্ষার হলে যে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। তাই আমার সাজেশন, একটি প্যারাগ্রাফ পড়বার পর চোখ বন্ধ করে বেশ কয়েক মিনিট ভাববার পর যদি পুরো একের পর এক লাইন চোখের সামনে ভাসতে থাকে, তাহলে ভাববো প্রস্তুতিটা, শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক জায়গায় পৌঁছচ্ছে। সবাই তো আর সরকারি কলেজে ভর্তি হবে না। বেশ কিছু ছাত্রছাত্রী আছেন যাদের হাতে কিছুটা অর্থ আছে, তারা বেসরকারি মেডিকেল কলেজের জন্য চেষ্টা করতে পারে। তার জন্য মিনিমাম কিছু কাট অফ দরকার। সেই কাট অফে পৌঁছানোরও কিছু রাস্তা রয়েছে। যেমন ধরে নেওয়া যাক 90খানা যে বায়োলজির প্রশ্ন হবে, তার মধ্যে 7টা থেকে 10টা প্রশ্ন শুধু এক্সাম্পল থেকেই আসে। 90টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন এক্সাম্পল থেকে আসে। আগামী যে কয়েকটা দিন আছে, 2টো ভলিউমে যতগুলো এক্সাম্পল বা উদাহরণ আছে, সেগুলো যদি শর্টকাট লিস্ট করে ফেলা যায়,
বেশ কয়েকবার চোখ বুলিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু 7টা থেকে 10টা প্রশ্ন পাচ্ছি। বিজ্ঞানীর নাম এবং তার কন্ট্রিবিউশন, কতগুলো টার্ম, এগুলো কে বলেছেন, কত সালে বলেছেন, একেবারে তথ্য ভিত্তিক, যেটা না জানলে করা যাবে না, যার মধ্যে কোনো মেধার সঙ্গে কোনো রকম যোগ সাযোগ নেই। সুতরাং আমরা বিজ্ঞানীর নাম, তার কন্ট্রিবিউশন এবং উদাহরণগুলো যদি করে রাখতে পারি, তাহলে 12 থেকে 14খানা প্রশ্ন কিন্তু পাবোই। এবার আসা যাক সব থেকে কঠিনতম অধ্যায়, যার উপরে নির্ভর করে সিলেকশন, সেটা হচ্ছে অ্যাসারশন এবং রিজনিং। অধিকাংশ ছাত্রছাত্রী অ্যাসারশন এবং রিজনিংয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইনাস নম্বর করে আসে। এক্ষেত্রে খুব সাবধান হতে বলি। কাকে কারণ বলে আর কাকে উদ্দেশ্য বলে এটা না বুঝতে পারলে কিন্তু মুশকিল হয়ে গেল। রিজনিং ঘটনাটি অ্যাসারশন এর আগে ঘটে থাকে, রিজনিং নিশ্চিতভাবে আগে হবে এবং অ্যাসারশন ঘটনাটি তার নিশ্চিত হয়ে পরে হবে। যে কোনো একটি ঘটনাকে একের পর এক অ্যারো দিয়ে স্টেপ ডাউন করে ফেলতে হবে। তারপর আগের ঘটনাটি রিজনিং, পরের ঘটনাটি অ্যাসারশন, আবার ওই অ্যাসারশনটা আবার কোনো রিজনিং হতে পারে তার পরের ঘটনার জন্য। তাই ঘটনাগুলোকে পর সাজিয়ে নেওয়ার পর আগের ঘটনাটি কারণ, পরের ঘটনাটি ফলাফল। এ খুব সহজ কথা। এর বাইরে আরেকটা কথা বলি, উদাহরণ কখনো রিজনিং হতে পারে না, এটাও মাথায় রাখা দরকার। অ্যাসারশন এবং রিজনিং যত প্র্যাকটিস করবে তত কিন্তু 2026-এর চান্স আরও বাড়বে। 2026-এ অন্তত 8 থেকে 10টি অ্যাসারশন এবং রিজনিং থাকবে। এর ওপরে নির্ভর করছে 2026-এর সাকসেস আসবে কি আসবে না। এনসিইআরটিতে ভয়ঙ্কর কতগুলো শব্দ থাকে। আবারও বলি, এনসিইআরটি এই নিট পরীক্ষার কোরআন, নিট পরীক্ষার বাইবেল, নিট পরীক্ষার গীতা কিন্তু সেই এনসিইআরটির লাইনের প্রত্যেকটি অ্যাডজেক্টিভের দিকে নজর রাখবে। যে উদাহরণটা দেওয়া আছে সরাসরি দেওয়া আছে, না ইন মোস্ট কেসেস দেওয়া আছে, ওভারঅল দেওয়া আছে, আর ইন ফিউ কেসেস, অর্থাৎ অ্যাডজেক্টিভগুলো যদি না লক্ষ্য করা যায় তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা খুব ভুল করে থাকে। তাই প্রত্যেকটি ডেটার আগে এনসিইআরটি এক একটি করে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছে। ওই অ্যাডজেক্টিভের ব্যবহারে যত্নবান হতে হবে। ফিগার বেসড কোয়েশ্চেন, ছবি ভিত্তিক কতগুলো প্রশ্ন, 3 থেকে 4টি প্রশ্ন থাকবেই। তাই এনসিইআরটি বইতে যতগুলি ছবি আছে, প্রত্যেকটা পেজে যতগুলি ছবি আছে, সেই ছবির খুঁটিনাটি এবং তার লেভেলিং যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর চোখে ভাসতে থাকে। আবার বলি, একটি পেজে যতটা ইনফরমেশন থাকে তার থেকে বেশি ইনফরমেশন কিন্তু এই ছবি থেকে থাকে। এ ব্যাপারে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে সাবধান হতে বলছি। আবার একটা কথা মনে করিয়ে দিই, এবছর 2026 সালে পরীক্ষা দেওয়ার জন্য এনসিইআরটি নতুন 35 পেজের বায়োলজির অ্যাড করেছে। ওটা কিন্তু দেখে নিতে বলবো, কোনো ছাত্রছাত্রী যেন ওটা না বলে। এনসিইআরটি সিলেবাস অনুযায়ী 35 পেজের নতুন ইনফরমেশন অ্যাড করেছে। যদি এখনো কারোর কাছে না থাকে তাহলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে নিয়ে প্রস্তুতি নিতে বলবো। প্রত্যেকটি চ্যাপ্টার অন্তত 12 থেকে 14 বার যদি রিভিশন না দেওয়া যায় তাহলে পরীক্ষার হলে কিছুতেই সময়ের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। তাই যা সময় আছে অন্তত 8-10 বার রিভিশন হবেই। প্রত্যেকবার রিভিশন করবার পর চোখ বন্ধ করে বেশ কয়েক সেকেন্ড ভাবলে তাহলে মনে কনফিডেন্স আসবে অনেক বেশি। সবশেষে বলি, যে সময় আছে সেটা কিন্তু প্রস্তুতি নেওয়ার পক্ষে খুব কম সময় নয়। একবার পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে মোট সময় থাকে কিন্তু মোট 7 মাসের মতো। সেই 7 মাসের মধ্যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তিনটে মাস সময় আছে। অর্থাৎ প্রায় 1/3 সময় কিন্তু পড়ে এখনো রয়েছে। শেষ মুহূর্তে এই প্রস্তুতি সময় যদি ঠিক মতো না কাজে লাগানো যায়, আগে যত প্রস্তুতিই থাকুক না কেন ঠিক টার্গেটে পৌঁছানো যাবে না। তাই যতটা সময় আছে প্রস্তুতি নেওয়ার পক্ষে যথেষ্ট, কিন্তু নষ্ট করবার জন্য একটা দিনও সময় নেই। তাই প্রত্যেকটা দিনকে যদি ম্যানেজমেন্ট ঠিক মতো করতে হয় তাহলে আগে ভাগে রুটিন তৈরি করে নিতে হবে। কোন সাবজেক্টের আমার দুর্বলতা আছে, কোন সাবজেক্টে কতটা সময় ইনভেস্ট করলে আমি ম্যাক্সিমাম লাভ পাবো। এখন কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের কোনো সময় নেই। যে চ্যাপ্টার এতদিন ধরে বুঝতে পারিনি তার পেছনে আর ইনভেস্ট করে লাভ নেই। এখন শর্ট টার্ম গেম খেলতে হবে, অর্থাৎ কোথায় কত কম সময় ইনভেস্ট করে কত বেশি বেনিফিট পেতে পারি কোন চ্যাপ্টার থেকে। ধর এন্ডোক্রিনোলজি চ্যাপ্টার, এন্ডোক্রিনাল কেমিক্যাল কোঅর্ডিনেশন চ্যাপ্টার, ওখান থেকে 4টে থেকে 5টা প্রশ্ন আসবেই, অথচ 7 থেকে 8 পৃষ্ঠার একটি চ্যাপ্টার। সুতরাং আমাকে দেখে নিতে হবে কোন কোন চ্যাপ্টারে কম ইনভেস্ট করলে এই মুহূর্তে আমি বেশি বেনিফিট হতে পারবো। যে চ্যাপ্টারগুলোকে আমরা সচরাচর খুব সহজ বলে ভাবি ওগুলো খেলা করতে না বলি। মরফোলজি, ক্লাসিফিকেশন, ইকোলজি, এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি,
ছাত্রছাত্রীরা ভাবতেই থাকে ও তো একবার রিডিং পড়লেই হয়ে যায়, তার থেকে বরং বায়োটেকনোলজি অনেক কঠিন, মলিকুলার বায়োলজি অনেক কঠিন, জেনেটিক্স অনেক কঠিন। তার পেছনে যে পরিমাণ ইনভেস্ট করে, কারণ ওই চ্যাপ্টারগুলো থেকে ভুল হয় না। আর সব থেকে যে ভুল হয় যেগুলো খুব সহজ সুরের কারবার যেখানে রয়েছে, বায়োডাইভার্সিটি, মনে হলো বায়োডাইভার্সিটি ওটা পারবো না, ও তো খুব সহজ, করে আসা হবে এবং ডেফিনেটলি নেগেটিভ হয়ে যাবে। তাই যে চ্যাপ্টারগুলোকে যত সহজ ভাবা হচ্ছে সেটা কিন্তু ততটাই কঠিন। তাই এনসিইআরটির প্রত্যেকটি ভাষা, প্রত্যেকটি শব্দকে জোর দিয়ে পড়বার জন্য বলছি। আর শেষ কথা হচ্ছে ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। এবছর প্রশ্ন আমার ধারণায় আরও লেংদি হবে, কারণ নতুন করে নতুন কনসেপ্ট আর তৈরি হবে না। ওই কনসেপ্টের মধ্যে যখন ঘুরিয়ে ফিরিয়ে আসবে, কোশ্চেন হবে অনেক লেংদি, ম্যাট্রিক্স টাইপ প্রশ্ন হবে, এবং যে সময়ের সঙ্গে যে লড়তে পারবে, বায়োলজি থেকে যে সময় বাঁচাতে পারবে, সে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অনেকটা বেশি সময় ইনভেস্ট করতে পারবে এবং তার জিত হবেই। প্রশ্ন কঠিন এবং সহজ এই নিয়ে যেন কোনো কথাবার্তা না আসে। প্রশ্ন কঠিন হলে ওটা ভারতবর্ষের সমস্ত ছাত্রের জন্য কঠিন, আবার প্রশ্ন সহজ হলে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য সহজ। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কঠিন এবং সহজ এই রকম কোনো ধারণা নেই। প্রত্যেককে প্রতিযোগিতার ভেতর দিয়ে যেতে হবে। যদি প্রশ্ন কঠিন হয়েই থাকে, তুমি ভাববে তোমার জন্য করবার জন্য প্রশ্নগুলো অপেক্ষা করে আছে শেষ মুহূর্তে। আর প্রশ্ন যদি আপাতত প্রথম সহজ বলে মনে হয়, তখন ভাববে কোনো কোনো কঠিন প্রশ্ন তোমার সেটে শেষ মুহূর্তে তোমাকে বিপাকে ফেলতে পারে। তাই কোনো মুহূর্তে অতিরিক্ত উচ্ছ্বাস নয়, আর অতিরিক্ত ঘাবড়ে যাওয়াও নয়। এটাই হচ্ছে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার মূল মনোভাব, যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে থাকে। আর শেষ মুহূর্তে বলি, যদি শরীর ঠিক না থাকে তাহলে কোনো কিছুই হবে না। আগামী 3 মাস শরীর ঠিক রাখতে হবে, নিয়মিত ঘুম যেন ঠিক থাকে, 6 থেকে 7 ঘন্টা ঘুম থাকবে। এখন শীত কমে একটু গরম পড়তে শুরু করেছে, আগামী 2.5 মাস কিন্তু বিভৎস গরমের ভেতর দিয়ে কিন্তু পুরো পরীক্ষার সময়টা চলবে। তাই ঠিকঠাক ঘুম হওয়া দরকার, মানসিক শান্তি নিয়ে থাকা দরকার। আর শেষ মুহূর্তে যদি কোনো স্টুডেন্ট প্রচণ্ড মানসিক অশান্তি বা ডিপ্রেশনের মুখে পড়ে যাও, সেক্ষেত্রে কিন্তু অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে কোনো ডাক্তার কনসাল্ট করতে কিন্তু ভুলো না। আমি যদি ভাবি যে আমি নিজে ঠিক ম্যানেজ করে নেব, তাহলে কিন্তু পারবো না। সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী মেডিকেশনের প্রয়োজন হতে পারে। তুমি জীবনে সিংহ হলেও জিতে ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। আর যদি তুমি হরিণ হও, তুমি যে বাঘের পেটে ঢুকে যাবে সেটা নাও হতে পারে। প্রত্যেক দিন প্রত্যেক জঙ্গলে বেশ কিছু হরিণ যেমন বাঘের পেটে যাচ্ছে, এটাও ঠিক, তেমনি প্রত্যেক দিন বেশ কিছু সিংহ আছে যারা না খেতে পেয়ে মারা যাচ্ছে, এটাও ঠিক। তাই এটা এমন একটা পরীক্ষা, প্রচুর জ্ঞান, প্রচুর প্র্যাকটিস নিয়ে বেশ কিছু ছেলেপুলে চূড়ান্ত ব্যর্থ হবে, আবার সীমিত পুঁজি নিয়ে, সীমিত ক্ষমতা নিয়ে, প্রপার ম্যানেজমেন্টের ভেতর ভরসা রেখে বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু সাফল্যের হাসি হেসে ফিরবে। তাই তুমি সিংহ হলে কি বাঘ হলে কি হরিণ হলে এটা আদৌ ম্যাটার নয়, ম্যাটার করে তোমার শপথের ওপর। প্রত্যেক দিন একটি সিংহ, একটি হরিণ প্রত্যেক দিন শপথ করবে, আজকে যে লাভটা দিয়েছিলাম আগামীকাল ওই লাভটা যদি না বাড়াতে পারি, তাহলে সিংহ হলেও বাঁচার কোনো নিরাপত্তা নেই, আর হরিণ হলেও হারিয়ে যাওয়ারও কোনো ভয় নেই। এই প্রত্যেক দিনের লাভ বাড়াও, প্রত্যেক দিন নিজেকে প্রশ্ন করতে থাকো যে গতকালের থেকে কতটা এগোলাম, এবং প্রপার ম্যানেজমেন্ট, শরীর স্বাস্থ্য ভালো থাকুক, এবং অযথা প্যানিক করো না। 2026-এর পরীক্ষা এনসিইআরটি ভিত্তিক হবে এবং প্রত্যেকের সাফল্য কামনা করছি।